নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে ওয়েস্টার্ন লজিকের ইন্টারমিডিয়েট লেভেলের সেশন 12। তো আমরা লাস্ট ক্লাসটায় দেখেছিলাম সিপির সেকেন্ড মেথডটা। তো সিপির দুটো মেথড আমরা দেখেছিলাম, সিপির ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড। আর আজকের ক্লাসে আমরা আইপিটা একটু বোঝার চেষ্টা করবো, আর বাকি থাকছে কোয়ান্টিফিকেশন। তো আমরা প্রার্থনার মাধ্যমে আজকে সেশনটা শুরু করে নিচ্ছি। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम, श्री गुरुभ्यो नमः। हरिः ओम। আচ্ছা, আমি স্ক্রিনশটটা একবার করছি, কারণ অনেকদিন স্ক্রিনশটটা দেখানো হয়নি। একবার একটু রিমাইন্ড হয়ে যাবে যে জায়গাগুলো আমরা অলরেডি কভার করেছি, সেই জায়গাটা মনে করানোর জন্য। একটু বলো, স্লাইডটা দেখা যাচ্ছে কিনা? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ দেখা দেখাচ্ছি। যাচ্ছে। তো আমরা সিম্বলিক লজিক আর সিম্বলিক লজিকের যে ইউজ গুলো আর সাইন সিম্বল গুলো দেখেছিলাম। সাইন সিম্বল গুলো সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ আমরা এখনো যা ডিডাকটিভ লজিক করছি সেগুলোর জন্য, মানে অবরোহ পদ্ধতি অবলম্বন করে 19 রুলস ফলো করে যে লজিক গুলো করছি, সেগুলোর জন্য এই সাইন গুলোর খুবই প্রয়োজন। এখানে আমরা 19 রুলস এর ফার্স্ট 9 রুলস, যেগুলো যেগুলোকে রুলস অফ ইনফারেন্স বলা হচ্ছে, যেটা আমাদের কোয়ান্টিফিকেশনে পর্যন্ত লাগবে। শুধু একটা করে রুল অ্যাড হচ্ছে, সিপিতে সিপির একটা রুল অ্যাড হয়েছে। সিপি দুভাবে করা যায়, সেই দুটো পদ্ধতি। শুধু ইমপ্লাইজ থাকলে একটা পদ্ধতি ফলো হবে, ইমপ্লাইজ না থাকলে একটা পদ্ধতি ফলো হবে। আর আইপির ক্ষেত্রেটা আজকে দেখবো। আর কোয়ান্টিফিকেশনে 4টে রুলস অ্যাড হবে। আর বাকি বাকি রুলস গুলো কিন্তু এই 10 রুলস। রুলস গুলো অ্যাড হচ্ছে মানে এগুলো আমরা ফলো করবো না এমন নয়, এগুলো আমাদের ফলো করতেই হবে। এখানে 10টা রুলস শো করছে, কেননা একটা রুলস যেটার নাম অ্যাবজর্পশন বা অ্যাবস, সেটা বাদ চলে যায় এবং পরবর্তীতে এই ডিস্ট্রাকটিভ ডায়লেমা বা ডিডি রুলটা যুক্ত হয়। সেই জন্য আমি 10টা রুলসই এখানে শো করেছি। রুলস অফ ইনফারেন্স এখানে 9 রুলস হলো, যেহেতু এটা আইদার অর হয়ে গেছে, পরবর্তীতে একটা বাদ দিয়ে আর একটাকে অ্যাড করা হয়েছে। আর এখানে রুলস অফ রিপ্লেসমেন্টে 10টা রুলসই আছে, এবং খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রুলস গুলো লজিক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। সিপির দুটো মেথড আমরা দেখেছিলাম। একটা ধরে নিয়ে করা, যেখানে এই ইমপ্লাইজ সব ক্ষেত্রে ইমপ্লাইজটা থাকছে না। আর যদি ইমপ্লাইজ থাকে তাহলে তো আমরা ইজিলি ডিডাক্ট করতে পারছি যে পি ইমপ্লাইজ আর রয়েছে। এটাকে আশ্রয় বাক্য হিসেবে পি কে ধরে আমরা সিদ্ধান্তকে আর নিয়ে আসতে পারি। তো আমি আর রিপিটেশনে যাচ্ছি না, এবার আমরা আইপির জায়গাটা যেখানটা সেটা দেখি। এখানে কি বলছে, ইন দ্য মেথড অফ ইনডিরেক্ট প্রুফ we also use the 90 rules and conclusion is denied to start the method। তো মেথডটা স্টার্ট করার জন্য আমাদের কনক্লুশনকে ডিনাই করতে হবে। কিভাবে করবো আমি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার কোয়ান্টিফিকেশনের রুলস গুলো লেখা নেই। ভালোই হলো আমি আজকে স্ক্রিনটা শেয়ার করলাম, কারণ আমি ভেবেছিলাম আমার কোয়ান্টিফিকেশনের রুলস গুলো এখানে লেখা আছে। ঠিক আছে, আমি ওটা তাহলে কালকের ক্লাসের আগে রেডি করে নেব। আজকে আমরা আইপি জায়গাটা হোয়াইট বোর্ডে একটু দেখে নিই। আইপি রুলটার ক্ষেত্রে কি বললাম, যেটা সিদ্ধান্ত থাকবে সেটাকে আমাদের প্রথমে ডিনাই করতে হবে, এবং ডিনাই করার পর যখন আমরা কনক্লুশনটা, মানে একদম লাস্ট লাইনটায় আসছি, সেই লাইনটায় আমাদের কি করতে হবে, পি ডট নট পি বা কার্ল পি, এইরকম একটা জায়গা আমাদের নিয়ে আসতে হবে। সেটা ওই সিদ্ধান্ত যেটা ছিল সেটাও হতে পারে, ডিফারেন্ট কোনোটাও হতে পারে। সিদ্ধান্তটাই যে সবসময় আসবে এমন নয়। মোট কথা একটা পি ডট নট পির আকারে নিয়ে আসতে হবে। এই যেটা আমি দেখাতে যাচ্ছি সেটাতেই সিদ্ধান্তটা অনেক বড়, সেটা ডিনাই করেই আমি শুরু করছি। এন্ডে গিয়ে ওই পি ডট নট পি আকারে আসছে, কিন্তু সেটা ওই সিদ্ধান্তে যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল সেই অংশটা নয়, জাস্ট পি ডট নট পি আকারে নিয়ে আসতে হবে। তো কোয়েশ্চেনটা দিয়েছে, প্রথম আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত মানে দুটোই আছে। তো ফার্স্ট লাইনটা হচ্ছে এ ইমপ্লাইজ, ফার্স্টে নেগেশন হলো, সেকেন্ড ব্র্যাকেট এ ইমপ্লাইজ বি, ওয়েল এ ইমপ্লাইজ কার্ল বি, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট,
therefore A implies B, ব্র্যাকেটের মধ্যে well A implies কার্ল B। এবার আমরা আইপি মেথডটা ফলো। ও সরি সরি, আমি এটা এতক্ষণ দেখিনি। এটা তো স্বতঃসত্যতা প্রমাণ করতে দিয়েছে, এক সেকেন্ড। আচ্ছা, স্বতঃসত্যতা যদি প্রমাণ করতে দেয়, সেক্ষেত্রে যেটা দেওয়া আছে মানে আমি তাহলে স্বতঃসত্যতাটাই আগে দেখিয়ে নিই। এটা যখন করি লিখেই ফেলেছি আর মুছছি না। এই যে অংশটা এ ইমপ্লাইজ বি ভেল এ ইমপ্লাইজ কার্ল, কোয়েশ্চেনে এটা দেওয়া আছে। আর যখন আমরা আইপিটা অ্যাপ্লাই করব, তখন এই অংশটাকে এখানে দেখো এ ইমপ্লাইজ বি ভেল এ ইমপ্লাইজ কার্ল বি, সেটাকে নেগেট করা হয়েছে। মানে যে বচনাকারটা দেওয়া আছে সেই বচনটাকে বা বচনাকারটাকে ডিনাই করতে হবে এখানে, ওই জন্য আইপি ফলো করা হলো। তা আমি স্বতঃসত্যতাটা দেখাচ্ছি, স্বতঃসত্যতাটা, আর তারপরে আমি যুক্তিটাও কিভাবে করা হবে দেখাচ্ছি। তাহলে লাইন 2-তে, সেকেন্ড লাইনে আমরা তাহলে এইটাকে এবার ভাঙতে ভাঙতে শুরু করব। প্রথমে আমরা ডেম করছি, কার এ প্লাস বি ডট কার এ ইমপ্লাইজ কার বি। এখানে দেখতে হবে যে এই যে ব্র্যাকেটের মধ্যের অংশগুলো, এখানে ওয়ান ওয়ান ডেম, ব্র্যাকেটের মধ্যের অংশগুলোর বাইরে কার্লটা হয়েছে, কিন্তু ব্র্যাকেটের ভেতরের অংশ কিছু চেঞ্জ হচ্ছে না, কি আছে। তারপরে 3 নম্বর লাইনে আমরা কি করব, এম্পল প্রয়োগ করব। এখানে আমরা এম্পল প্রয়োগ করে দুটোকেই ভাঙতে পারে, দুটোই ইমপ্লাইজ আছে। তো কার কার্ল এ ভেল বি ডট কার্ল এ ভেল কার্ল বি, কারণ এখানে অলরেডি কার্ল বি রয়েছেই, তাই জন্য সেটাই বসানো হলো। আর ইম্পিলের ক্ষেত্রে এই প্রথম অংশটাতেই কার্ল আসে, তাহলে হলো দুইয়ের ইম্পল। 4 নম্বর লাইনে আমরা কি করব, ডিএন, এই এখানে কার্লটা দিইনি না, কার্ল। 4 নম্বর লাইনে আমাদের আবার ডেম করতে হবে, কার্ল কার্ল এ ডট হয়ে গেল বি, ডট কার্ল বি ডট কার্ল এ ডট কার্ল কার্ল বি। এখানে আমরা পেয়ে গেলাম 3-এর ডি ই ডেম। 5 নম্বর লাইনে আমরা আবার ডিএন করব, আবার না সরি, ফার্স্ট টাইম ডিএন হচ্ছে। তো আমরা ডিএন মানে কি, কার্ল কার্ল এ মানে এ ডট কার্ল বি ডট কার্ল কার্ল এ মানে এ ডট কার্ল বি। এই না, কার্ল বি তো হবে না, এ ডট বি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটোই এ পাচ্ছি, কিন্তু বি আর কার্ল বি পাচ্ছি। তো এটাকেই আমরা ডি ডট কার্ল বি মানে পি ডট কার্ল বি আকারে নামাতে পারবো। তো 4-এর হলো ডিএন, ডি এন। এবার আমরা কি করব, আমি এখানে শর্টে করছি, ওই কম সিম যেটা বলেছিলাম একসাথে করা যায়। এখানে আমরা প্রথমে বলে নিচ্ছি, আমি পুরোটা না করে এটাকে সিম্প করে নামাবো। তারপরে কমিউটেশন প্রয়োগ করলে এ ডট বিটা সামনে চলে আসছে, আবার সিম্প করে নামাবো। আবারও ওই বিটাকে নামানোর ক্ষেত্রে এটাকে কম করে সিম্প করতে হবে, এটাকেও কম করে সিম্প করতে হবে, বি যেহেতু লাগবে আমাদের। আমি ডাইরেক্ট করে নিচ্ছি,
আশা করি আমি জিনিসটা বোঝাতে পারছি। তো ফার্স্টে তো সিম্প করে এটা নামাতেই পাচ্ছি, এ ডট কার্বি। তো 5-এর হয়ে গেল সিম্প। তোমরা কিন্তু করলে পুরোটা কম সিম্প আলাদা আলাদা করেই করবে। আমি এখানে এভাবে লেখাটা তো অসুবিধে, তাই জন্য শর্টে করছি। তো আমি কার্বি নামালাম এখান থেকে 6-এর কম সিম্প। আমি যেটা লিখছি ওখানে হবে 6-এর কম, তারপরে 7-এর সিম্প, দুটো আলাদা আলাদা লাইনে করবে। তারপরে আমি 8 নম্বর লাইনে আবারও এ ডট বিটাকে ডাইরেক্ট নামাচ্ছি। তবে হ্যাঁ, এই 6-এর কম সিম্প এরম ভাবে করা যায়, ঠিক কথা, কিন্তু ডাবল সিম্প কিন্তু একসাথে করা যায় না। মানে আমি এই পুরো অংশটা থেকে ডাইরেক্ট কার্বি সিম কম সিম্প করে নামাতে পারবো না। এইটা করা যেতে পারে, এই কম সিম্প অংশটা। এ ডট বি এটাও কম সিম্প করে নামলো, 5-এর কম সিম্প, কম 9-এ আবারও বি নামলো, 8-এর কম সিম্প করে। কম আর সিম্পের এই যে, তার মানে 3টে লাইন তোমরা করলে বাড়বে। এখানে আমি যেগুলোকে জাম্প করলাম, তোমরা জাম্প দয়া করে করবে না, আমি জন্য বলে দিচ্ছি। কারণ অনেকে স্টেপ জাম্পের জন্য নাম্বার কাটতেও পারে, হয়তো কাটবে না, আবার কাটতেও পারে। বি ডট কার্বি কঞ্চ করলাম, এখানে কার্বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে কি করব, 9 আর 7-এর কঞ্চ। এটা তাহলে স্বতঃসিদ্ধ প্রমাণিত হলো। সেভ করে নি। এটা স্বতঃসিদ্ধতার নিয়ম, সিস্টেমটা একই। জাস্ট স্বতঃসিদ্ধতার ক্ষেত্রে একটাই বচন দেওয়া থাকবে, সেইটাকেই ডিনাই করে সিদ্ধান্তে বচনটাকে লিখে বাকিটা ফর্মুলেট করতে হবে। যুক্তির ক্ষেত্রে কি হবে, যুক্তির ক্ষেত্রে হচ্ছে প্রথম আশ্রয় বাক্য হচ্ছে এ ওয়েল বি ডট সি, 2 নম্বরে হচ্ছে এ ইমপ্লাইজ সি, সুতরাং সি। তাহলে এখানে আমাদের কনক্লুশন হচ্ছে সি। তো আমরা ডিনাই করবো এই সিটাকে, তাহলে লিখবো কার্ল সি। এখানে তাহলে হয়ে যাচ্ছে আইপি, কিচ্ছু আর লিখতে হবে না, জাস্ট আইপি, সিপিটা যেরকম লিখেছিলাম সেরকম আইপি। এবার 4-এ কার্ল সি পাওয়া যাওয়ায় আমরা কার্ল এ পেয়ে যাচ্ছি। কি মেথড হচ্ছে, এমটি, 2 আর 3-এর এম, 5-এ হচ্ছে, আচ্ছা এখানে এর ভেল বি ডট সি রয়েছে, আমরা কার্ল এ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা নামাবো বি ডট সি। এখানে ডিএস প্রয়োগ হলো, 1 আর 4-এর ডিএস। তাহলে বি ডট সি পেয়ে যাচ্ছি। এবার আমাদের দেখতে হবে কিসের কার্লটা অ্যাভেলেবেল, সি রয়েছে আর কার্ল সি রয়েছে, তাহলে এই দুটোকে আমরা জুড়তে পারি। কারণ কার্ল এ রয়েছে কিন্তু এ নেই, বি রয়েছে কিন্তু কার্ল বি নেই, তাহলে এখানে আমি কমিউটেশন করে সিম্প করব। আচ্ছা এখানে আমি দুটো লাইনে দেখিয়ে দিচ্ছি, এটা তো ছোট আছে, তাহলে হলো 5-এর কম কমিউটেশন, 7-এর সিম্প। আচ্ছা যেহেতু এখানে আমরা আইপি মেথড ফলো করছি, এখানে আমি সিদ্ধান্ত সি পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমি স্টপ করব না, তাহলে কিন্তু বিষয়টা ভুল হয়ে যাবে। 8 নম্বরে গিয়ে আমাকে সি ডট কার্ল সি, 7 আর 3-এর কঞ্জ, এই লাইনটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু কেটে দেবে। কারণ এখানে আমরা আইপি মেথডটা ফলো করছি, কারণ এই সি কার্ল সিটাকে তো আমাদের পাওয়ারই কথা নয় আইপি মেথডটা ফলো না করে, অন্যভাবে হতো তখন। তো সেই কারণে এই লাইনটা মাস্ট করতেই হবে। আচ্ছা এই তাহলে হয়ে গেল আমাদের আইপির ফর্মুলা। সিপিটায় আমরা কি দেখেছিলাম আশা করছি মনে আছে, একটু সুদেষ্ণা বলো। হ্যাঁ দি বলো।
বলছি সিপিটায় আমরা যেটা যেটা করেছিলাম সেটা আশা করছি মনে আছে। মনে আছে সব। ঠিক আছে, ভালো করে ওটা একটু প্র্যাকটিস করো। আমি জিজ্ঞাসা করলাম এই কারণে যে আমাকে রিপিট করতে হবে কিনা। কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা কি রিপিট করবো, নাকি আমি কোয়ান্টিফিকেশনের রুলস গুলো এখন একবার করে দেখিয়ে দেবো যতটা আজকের ক্লাসে হয়? সেটা বলো তাহলে। কোয়ান্টিফিকেশনটা দেখিয়ে দাও। ঠিক আছে। কোয়ান্টিফিকেশনটা যেহেতু একটু কঠিন, তো আমি একটু কঠিন মানে কি, ওই জায়গাটা একটুখানি বুঝতে হয়, রুলস গুলো একটু গন্ডগোল হওয়ার চান্স থাকে। আচ্ছা, আমার যেহেতু ওটার রুলসটা লেখা নেই, আমার একদম মাথায় ছিল না, আমার মনে হচ্ছিল ওটা লেখা আছে, সেই জন্য আমি হোয়াইট বোর্ডেই করে দেখাচ্ছি। আর তাছাড়া এটার যে সাইন গুলো, আমি মনে হয় সাইন গুলো পাইনি, সাইন গুলো আমাকে খুঁজতে হবে, আমি কিভাবে সাইন গুলো দেবো। টাইপিং এ সাইন গুলো দেওয়াটা একটু সমস্যার, তার থেকে বেটার আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা তাহলে প্রথমে একটা জিনিস যেটা দেখবো, মানক বলা হচ্ছে, পরিমাণক বলা হয়ে থাকে কোয়ান্টিফিকেশনের বাংলাটায়। তো আমরা মানক বা পরিমাণক, মানক শব্দটাই মেনলি কোয়ান্টিফিকেশনে, মানক তত্ত্ব বলা হয়ে থাকে কোয়ান্টিফিকেশন থিওরিকে। তো এখানে আমরা একটা পাচ্ছি সার্বিক বা জেনারেল বা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর একটা পাচ্ছি হচ্ছে বিশেষ পরিজ্ঞাপক, যেটাকে বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তো এটার দুটো সিম্বল আছে। সার্বিক যেটা, সেটাকে এইরকম একটা সিম্বল দিয়ে বোঝানো হয়, এক্স এর মতন এবং ব্র্যাকেটের ভেতর সেটা, এটা ইউনিভার্সাল। ইংলিশটাই ইউজ হয়, সেই জন্য আমি ইংলিশটাই লিখলাম। যেমন আমরা যদি লিখি এরম ভাবে লিখতে পারি, অল, এটাকে বলা হয় মুখে বলার সময় অল এক্স, অল এক্স, ধরা যাক এম এক্স লিখলাম। কোনো বচনকে আমরা যদি আহ এভাবে রূপান্তরিত করি, সেক্ষেত্রে এইভাবে আমরা লিখতে পারি। এবার আমরা যখন এই অলেক্সটাকে সরিয়ে দেব, তখন আমরা কিভাবে করব সেটা আমরা পরে দেখব, তখন আমাদের এইভাবে লিখতে হবে, এ থেকে ডাব্লুর মধ্যে যে কোনো একটা নিতে হবে, এক্স ওয়াই জেড বাদে, এম এ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সাম এক্স। তো উল্টো ই এর মতন একটা সাইন এবং এক্স এর সাইন ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, এক্সিস্টেন্সিয়াল। তো এটাকে বিশেষ মানক বলা হচ্ছে, এটাকে সার্বিক মানক বলা হচ্ছে। এই হলো, এই দুটোকে মাথায় রাখতে হবে, এটাকেও মাথায় রাখতে হবে। যদি আমরা সাম এক্স করি, ধরা যাক কিছু একটা বচন দেওয়া রয়েছে যেটাকে আমরা পেলাম এম দিয়েই করছি, সাম এক্স এম এক্স, এইভাবে আমরা লিখতে পারি। এটার মধ্যে যদি, এখন যেহেতু আমি বচন একটা ছোট লিখছি, তো এরম ভাবে লিখলাম। একটা পুরো বড় বচনও হতে পারে, যে ক্ষেত্রে ব্র্যাকেট থাকছে, সেকেন্ড ব্র্যাকেট থাকছে, ফার্স্ট ব্র্যাকেট থাকছে, সব মিলিয়ে থাকছে। এবার এখানে আরেকটা রুলস যেরকম হচ্ছে, যখন অলেক্স থাকছে, সেটা কি, অলেক্স থাকলে সেটা ইকুইভ্যালেন্ট উইথ কার্ল সাম এক্স, মানে সাম এক্স এর নেগেশন, এবং তার পেছনেও একটা কার্ল, মানে দুদিকে কার্ল, মাঝখানে সাম এক্স। আবার যখন সাম এক্স থাকছে, তখন সেটা ইকুয়াল উইথ কার্ল অল এক্স কার্ল। এই পরের পরের কার্লটার অর্থ হলো এর পরে বচন বা যেটা দেওয়া থাকবে সেটাকে বসানো। যখন অল এক্স তার পরে কার্ল থাকে, তখন সেটা ইকুয়াল হয়ে যায় কার্ল, আমার এই তিনটে দাগ সমান হলো না, বাট ইকুইভ্যালেন্ট সাইনে সমানই লিখতে হয় এক্স এর সাথে। আবার যখন সাম এক্স এর পরে কার্ল থাকে, মানে উল্টে যাচ্ছে জাস্ট, তখন সেটা ইকুইভ্যালেন্ট হয় অল এক্স এর আগে কার্লের সাথে, মানে কার্ল অল এক্স এর সাথে। এই আর একটা রুলস হয়ে গেল। এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োগ করতেও হতেও পারে। এই আর একটা হয়ে গেল। এবার আমরা এক একটা করে বাক্য দেখে, আমরা মনে আছে প্রথমে এগুলো বেসিক লেভেলের একদম, এ, ই, আই, ও, চার প্রকারের বচন করেছিলাম। তো এ বচনে সকল মানুষ হয় মরণশীল,
তো আমরা যখন বচনাপেক্ষক লিখছি তখন সেটা এক্স দিয়ে হবে, মানে সিম্বল। আর যখন বচন লিখছি তখন এ থেকে ডাব্লুর মধ্যে দিয়ে হবে। এবং মাথায় রাখতে হবে আমরা যুক্তি যেটা করছি যদি এ দিয়ে থাকি তো বাকিগুলোর ক্ষেত্রেও এই দিতে হবে, কিন্তু বা বচন যেটা করছি এ দিয়ে থাকলে এই দিতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, তো সকল মানুষ হয় মরণশীল, এটাকে আমরা বোঝানোর জন্য, প্রতিকায়িত করার জন্য কোয়ান্টিফিকেশনে কিভাবে প্রতিকায়িত করবো? আমরা তো ওখানে দেখেছিলাম সকল এস হয় পি বা এরকম আকারে। তো এটাকে আমরা যখন করতে চাইছি সামান্য সদর্থক বচনটাকে, তখন আমরা কি করব? প্রথম কথা, সামান্য বচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইমপ্লাইজ দিয়ে হবে। আর যখন বিশেষ বচনগুলো করব তখন করতে হবে ডট দিয়ে। এবং বিশেষ বচন মানে এক্সিস্টেন্সিয়াল হচ্ছে, আর সামান্য বচন মানে ইউনিভার্সাল হচ্ছে। তো আমরা করব অল এক্স। আগে এই অল এক্স সাম এক্সটা বসিয়ে নিই। এ আর ই আমরা জানি সামান্য সদর্থক আর সামান্য নঅর্থক, অল এক্স বসে গেল। ই আর আই জানি সামান্য বিশেষ সদর্থক এবং বিশেষ নঅর্থক, সাম এক্স বসে গেল। এটা তো খুব ইজি। এবার আমরা বাকি অংশটাকে বসাই। ধরা যাক সকল মানুষ হয় মরণশীল, এরকম একটা বাক্যকে আমরা যদি করতে চাই, তাহলে কি হচ্ছে? এক্স যদি মানুষ হয় তাহলে এক্স মরণশীল, এইরকম আকারে আমাদের বোঝাতে হবে। তো হিউম্যান অ্যান্ড মরণশীল এম দিয়েই নিচ্ছি। তো বসবে হচ্ছে এইচ এক্স। এক্স যদি মানুষ হয় তাহলে সে মরণশীল হয়ে গেল। তে কি হচ্ছে? এই বচনের ক্ষেত্রে আমরা উদাহরণটা সাধারণত কি নিই? কোনো মানুষ নয়, পূর্ণ। তো এক্ষেত্রে এক্স যদি মানুষ হয় তাহলে সে পূর্ণ নয়। হ্যাঁ, মনুষ্যত্ব ধর্মের জন্য এম নিয়েছে, পূর্ণতার জন্য পি নিয়েছে। তো এম এক্স, এক্স হচ্ছে মানুষ, তাহলে সে পূর্ণ নয়, মানে কার্ল পি এক্স। এইভাবে হয়ে গেল আমাদের ই ই বচনটা। এবার আমরা পাচ্ছি সামান্য বিশেষ সদর্থক আই বচন। আই বচনের ক্ষেত্রে কি উদাহরণ দিয়েছে? কোনো কোনো মানুষ হয় পরিশ্রম। তো এখানে আমরা বলেছিলাম ডট ইউজ করব। এক্স যদি মানুষ হয় তবে সে পরিশ্রমী, কিন্তু যেহেতু কোনো কোনো রয়েছে, এবার এই কোনো কোনোটা বোঝানোর জন্য আমরা অলরেডি এই সাম এক্স অংশটা ইউজ করেছি এবং ডট দিয়ে যুক্ত করছি। এই একই উদাহরণ আমরা সেম নিতে পারি, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী বিশেষ নঙর্থকের ক্ষেত্রে। কোনো কোনোর জন্য আমরা সাম এক্স ইউজ করে নিয়েছি। এক্স যদি মানুষ হয় তবে সে পরিশ্রমী নয়, আই এক্স। এইটা কিন্তু কোয়ান্টিফিকেশনের মূল সূত্র। এবার কোয়ান্টিফিকেশনটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আগামীকালের ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে ওটা দেখাতে গেলে আমি শেষ করতে পারবো না। তো এই রুলস গুলো নিয়ে আর যা যা বলার আছে একটুখানি আমি সেগুলো বলে নিচ্ছি। তো এখানে আমরা মূলত এ ই আই ও চারটে বচন পাচ্ছি। এই চারটে বচনে কিভাবে প্রয়োগ করা হবে, মানে সামান্য সদর্থক হলে কিভাবে প্রয়োগ হবে, সামান্য নঅর্থক হলে কিভাবে প্রয়োগ হবে, বিশেষ সদর্থক হলে কিভাবে প্রয়োগ হবে, বিশেষ নঅর্থক হলে কিভাবে প্রয়োগ হবে, এইটা আমরা পাচ্ছি। এবার যখন আমরা উম যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করছি, সেখানে যদি সামান্য বচন দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে, ওই যেটা বললাম বচনাপেক্ষক দেওয়া থাকছে, বচন করে নেব। বচনাপেক্ষক আমি দেখালাম অল এক্স এম এক্স রয়েছে, সেটাকে আমরা বচন করতে গেলে অল এক্সটাকে উঠিয়ে দিতে হবে এবং এম এ, এম বি, এম ডাব্লিউ অব্দি আমরা করতে পারি। যে কোনো একটা করতে হবে, একটা নিতে হবে। আর আরেক ধরনের বচন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের জিনিসটাই পাই না, সকল হয় কোনো নয়, এই জায়গাগুলো। তো যেমন একটা হচ্ছে রাম হয় মহৎ, এরম যদি আমরা একটা বাক্য নিই, রাম হয় মহৎ, এই বাক্যটাকে আমরা যদি সিম্বলাইজ করতে যাই তাহলে এটা তো একজন পার্টিকুলার ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একটা নাম বলে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু আমরা অল এক্স সাম এক্স বসাতেই পারবো না। তো রাম হয় মহৎ, এখানে আমরা ধরছি স্মল আর রামের জন্য, আর এক্স ধরছি মহতের জন্য। লিখে নি, আর স্মল আর কিন্তু ক্যাপিটাল আর হবে না, ফর রাম। আর এক্স মানে অল এক্স, এক্স হচ্ছে মহৎ, গ্রেট পার্সন, রাম ইজ এ গ্রেট পার্সন।
গ্রেট হিউম্যান বিইং। যাই হোক, তো এখানে আমরা এটাকে সিম্বলাইজ করব হচ্ছে এইভাবে, এক্স ইজ গ্রেট। এবার এখানে এক্সটা কিসে নেওয়া হচ্ছে, আমাকে তো রাম হিউম্যান বিইং আমি তো জানি, এইচ এক্স আমি নিচ্ছি, এক্স তো শুধু নেওয়া যাবে না, তো সেই জন্য এইচ এক্স, এক্স ইজ গ্রেট, এক্স বোঝাতে। এবার কে গ্রেট, রাম গ্রেট। তো আমরা সিম্বলাইজ করব হচ্ছে এইচ, মানে ক্যাপিটাল এইচ স্মল আর। এইটা হয়ে গেল রাম ইজ গ্রেট বা রাম হয় মহতে সিম্বলাইজড ফ্রম। তারপরে ধরা যাক আমি লিখলাম যদু ভালো নয়, যদু ভালো ছেলে নয়। তো যে ফর আমি লিখছি যদু, এবং ভালো নয় এটা বোঝানোর জন্য আমি ধরা যাক নিলাম যে কোনো একটা ক্যাপিটাল আমি নিতে পারি সেটার সাথে রিলেটেড। ভালো নয় গুড, তো আমি জি নিলাম, জি এক্স, ক্যাপিটাল জি এক্স। এটা ক্যাপিটাল হবে, এক্সটা স্মল হবে, যেটা স্মল হবে, জি এক্স নিলাম। এক্স ইজ গুড, মানে এক্স বলতে সামওয়ানকে বোঝানো হচ্ছে এবং সেই সামওয়ানটা হচ্ছে যদু। এখানেও এক্স বলতে গ্রেট সামওয়ানকে বোঝানো হচ্ছে এবং সেই এক্সটা হচ্ছে রাম। তাহলে এখানে আমি কার্ল সাইন দিয়ে দিচ্ছি কারণ নট গুড বলেছি। তাহলে হবে জি জে, হয়ে গেল। এইভাবে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে সিম্বলাইজ করতে পারি। তো আজকে সেশনটা